চাঁদে জয় সমস্ত ভক্তের রাতুল চরণের শতকোটি প্রণাম। আমি পরিমল বিশ্বাস, পি বিশ্বাস মতোয়া টিভি চ্যানেলে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি নদিয়া ডিস্ট্রিক্ট বগুড়া। আজকে আপনারা দেখেছেন, আপনারা সেই দীনকৃষ্ণ ঠাকুরের সম্মুখে আমি উপস্থিত। আজকে কিছু প্রশ্ন আমি এনেছি, সেটা বাইট আকার বা ইন্টারভিউ আকারে আমি আপনাদের সামনে প্রদর্শন করছি বা আপনারা শ্রবণ করুন। আমার প্রথম যে প্রশ্ন, যে কোন ভাবনা থেকে আপনি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ বা সোচ্চার হয়ে উঠলেন, সেটা একটু খোলসা করে যদি একটু বলুন। আপনার টিভি চ্যানেলের মাধ্যমে সমস্ত জনমানবকে আমার নমন প্রণাম। আর যেখানে দাদা আছে, দাদা আমি মুখোমুখিতে এই প্রশ্নের বহুবারই আমি উত্তর দিয়েছি, তবু আপনি আবার যখন প্রশ্ন করলেন, কোনো কিছু দিক থেকে মানুষ যে বলে তা নয়। আসলে মানুষ যখন জানতে চায় তার আসল ঠিকানা কী, তার আসল পরিচয় কী, তখন শুরু হয় সেই দিন থেকে তার নিজস্ব জীবনযাপন। তেমনি ঠিক যখন আমার জীবনে দুবিধা এলো, তখন থেকে আমি দাদার হাত ধরে, দাদা আমাকে সহযোগিতা করেছে প্রচুর পরিমাণে। আরও অনেক দাদারা আছে যারা এখানে উপস্থিত নেই বা যারা ক্যামেরার সামনে আসেনি, তারাও দাদার সহযোগী, দাদার মিত্র। তাদের সবাইয়ের সহযোগিতায় আজকের আমি এই ভাবনায়, এই চিন্তায় এখানে। এই ভাবনাই চিন্তা প্রথমে আপনি কতদিন আগে থেকে আর কি ছোটবেলা থেকেই এই ভাবনায় মানে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আর কি প্রতিবাদ করছেন? ছোটবেলা থেকে না কতদিন হল? যদি ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ দেখা যায়, তো যারা যারা এ পর্যন্ত করে এসেছে বা আগামী দিনে করছে, তাদের প্রত্যেকের ইতিহাস আমার ইতিহাসের সঙ্গে মেলে, আমার জীবনরেখার সঙ্গে মেলে। তারা কেউই প্রথম থেকে ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ করেনি। তারা জন্মের থেকে তার মা, তার বাবা, তার আত্মীয় বন্ধু বান্ধব তাদেরকে এই শেখায় যে এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্ম। কিন্তু এই ধর্ম কর্ম থেকে মানুষ যখন শিক্ষার দিকে অগ্রসর হয়ে, যাদেরকে সমাজ নাস্তিকবাদ বলে, অ্যাকচুয়ালি ওরা নাস্তিক নয়, ওরা সত্য সন্ধানী। সেই নাস্তিক শব্দটা আমি উল্লেখ করব না, সত্য সন্ধানী। তাদের আশ্রয়ে মানুষ যখন আসে, তখন তাদের এই বিচারধারা, এই বুদ্ধিগুলো তারা খুঁজে পায় যে আমার সত্য ঠিকানাটা কোন। ঠিক সেই রকম ছোট্ট থেকে আমি এরকম ছিলাম। পরে যখন বড় হয়ে সেই সব মহামানবদের আশ্রয়ে আমি এসেছি, তাদের সান্নিধ্যে আমি এসেছি, তারপরে আমার ভেতরে। আমার দ্বিতীয় প্রশ্ন, যে জাতপাতের পরিপূর্ণ সমাজে হরিচাঁদ ঠাকুরের মতো দর্শন, অর্থাৎ সত্য, প্রেম, পবিত্রতা, তিনি কোনটা গ্রহণ করেছিলেন? আর চৈতন্য দেব মহাপ্রভু ভক্তি মার্গের নীতি গ্রহণ করেছিলেন, আর গৌতম বুদ্ধ জ্ঞানের মার্গে আর কি তিনি তার ধর্ম মতাদর্শ প্রচার করেছিলেন। আর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে ভক্তি ও জ্ঞানের মার্গে দুটোই তিনি মতাদর্শ গ্রহণ করেছিলেন। তিনি কেন দুটো আর কি জ্ঞান এবং ভক্তি দুটোই সংযোগ করেছিলেন? হরিচাঁদ ঠাকুর। আচ্ছা, চৈতন্যদেব তো ভক্তিবাদ আর কি প্রচার করেছিলেন বেশি করে, আর গৌতম বুদ্ধ হচ্ছে জ্ঞান মার্গ। এই জায়গায় আমাদের ভুল শিক্ষা দেওয়া হয় যে চৈতন্য ভক্তির প্রচার করেছেন। কেমন একাধারে চৈতন্যকে দেখলে, চৈতন্য যখন উড়িষ্যায় আসছে, তখন চৈতন্য ভয়ঙ্কর তার্কিক। এর জন্য চৈতন্যের ইতিহাস পড়া লাগবে। আজ পর্যন্ত আপনার মতো বেশিরভাগই মানুষ তারা জানে যে চৈতন্য ভক্তিবাদের সূত্রপাত হয় 9वीं শতাব্দী 8वीं শতাব্দীতে গিয়ে, ঠিক। আর এই ভক্তিবাদ দ্বৈতবাদের পরে এই ভক্তিবাদের একটা স্থান। আর এই ভক্তি মানে সম্পূর্ণ মিথ্যা ব্রাহ্মণ্যবাদী মায়াজাল, যেখানে শুরু হয় কল্পনা। তোমার নিজের অস্তিত্ব কোনো কিছু নেই, তোমার কোনো ক্ষমতা তোমার কাছে নেই। আমরা তোমাকে যা ভাবতে দেবো এটাই তোমার ভাবতে হবে, আর এটাই তোমার শেষ ঠিকানা। আর যারা জানে না, তারা মনে করেন যে বুদ্ধ, গৌরাঙ্গ মহাপ্রভু আর হরিচাঁদ ঠাকুর তিনজনের বেশ আলাদা, কিন্তু কোনো প্রেক্ষাপট, কোনো অ্যাঙ্গেল থেকে তাদের বেশ আলাদা নয়।
তাদের তিনজনের উদ্দেশ্য এক, তারা একই স্তরের মানুষ, একই জগতের মানুষ। শুধু যেমন কুষাণ, শাঙ্খ, বৌদ্ধ ধর্মের ভিতরে বিভিন্ন মতবাদ আছে, সেই মতবাদ থেকে এই ভক্তিবাদ, শৈব, শাক্ত এসবগুলো জন্ম নিয়েছে। যখন কোনো মহামানব আসেন আর সমাজে তার বিচারকে তিনি প্রতিষ্ঠা করান, মিথ্যার সঙ্গে লড়াই করে, ঠিক সেই সময় দেখা যায় তিনি যতদিন জীবিত থাকেন তার বিচার, তার বুদ্ধি, তার কল্পনা চলে, ভয়ঙ্কর রূপরেখা নেয়। কিন্তু তিনি মরে যাওয়ার পরে আবার দ্বিমতের প্রকাশ ঘটে। ঠিক যেটা হয়েছে বুদ্ধের সঙ্গে, যেটা হয়েছে মহাপ্রভুর সঙ্গে, যেটা হয়েছে ঠাকুর হরিচাঁদের সঙ্গে। বর্তমান ঠাকুর হরিচাঁদের সঙ্গে দাঁড়িয়ে যারা নিজেদেরকে মতুয়া বলে দাবি করছে, সেই হরিচাঁদের দর্শন যদি আমরা দেখি, তার জীবনী, তার প্রেক্ষাপট, তার বিচার যদি আমরা দেখি, তিনি কোনো জায়গায় একথা বলছে না যে তোমরা দেবদেবী নিয়ে নাচানাচি করো, তোমরা দেবদেবী মুখী হও। তিনি বলছেন বেদ বিধিকে ফেলে দাও, সরিয়ে দাও, এই ব্রাহ্মণ্যবাদী উপাচার আচারকে লাথি মারো, এসবগুলো আমাদের দরকার নেই। তার মানে তিনি কি বলতে চাচ্ছেন? তিনি বলতে চাচ্ছেন মানব ধর্মের কথা। কেমন? আমাদের এই জায়গায় একটু বুঝে নিতে হবে, যিনি বুদ্ধ তার বিচার মহাপ্রভুর ভিতরেও, তার বিচার আমাদের হরিচাঁদ ঠাকুরের ভিতরে, আমাদের গুরুচাঁদ ঠাকুরের ভিতরে। আপনি বলতে চাচ্ছেন চৈতন্য মহাপ্রভু আর হচ্ছে গৌতম বুদ্ধ আর আমাদের হরিচাঁদ ঠাকুর একই মত আদর্শ প্রচার করেছিলেন। হ্যাঁ, এর জন্য আমাকে হরিচাঁদকে আগে ভালো করে স্টাডি করা লাগবে। কেমন? যারা হরিচাঁদের নামে কাল্পনিক সব গ্রন্থ লিখে রেখেছে, যেমন আমার ছোট্ট বন্ডি একটা বিষয় চর্চা করছিলেন, আমাদের খুব আপনজন, যে সত্যে হরি, ত্রেতা হরি, দ্বাপরে হরি, গৌরাঙ্গ হরি, আর কলিযুগের আমাদের হরিচাঁদ, ইনি আসল হরি। তো রাম, কৃষ্ণ, নারায়ণ এইসব হরির সঙ্গে আমাদের হরিচাঁদকে মিশিয়ে দেওয়া হলো। ওরা কারা? ওরা অবতার। অবতার মানে কি? মিথ্যে, যার কোনো বাস্তব অস্তিত্বই নেই, যার কোনো আর্কিওলজি এভিডেন্স নেই, তারাই হচ্ছে অবতার। অবতার কে? যে রাতোরাত সৃষ্টি হয়। অবতার কে? যার সমাজে কোনো অবদান থাকে না, তিনি অবতার। হরিচাঁদ কে? হরিচাঁদ অবতার নয়, তিনি অবতারের থেকে যদি আরও বিশেষের বিশেষণ কিছু থাকে, তিনি তাই, তিনি তার সমাজের জন্য করেছেন। কোনো অবতার আজ পর্যন্ত তার সমাজের জন্য কিছু করেনি। সেখানে দ্বিমত, ত্রিমত, চতুর্থ মত পোষণ আছে, এরা এই, ওরা ওই, ওরা তাই, এ বড়, ও ছোট। কিন্তু আমার ঠাকুর হরিচাঁদ তিনি কি করেছেন? তিনি বলেছেন কেউ বড় নয়, কেউ ছোট নয়, আমরা সবাই এক, সকলের সম অধিকার। সেই জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখুন, তিনি তার বাবার শ্রাদ্ধে, তার অনুষ্ঠানে, তার বিবাহ অনুষ্ঠানে সব জাতির মানুষকে নিমন্ত্রণ করছেন। তিনিও বলছেন আমরা সবাই এক। সেই বিচার দিয়ে বুদ্ধকে বিচার করুন, তিনিও বলছেন আমরা সবাই এক। বলছি কিছু কিছু এটা শোনার কথা, আমি অতটা জানি না। চৈতন্য মহাপ্রভু কোথাও গেলে রান্নার লোক নিয়ে যেতেন, মানে রান্না করে দেবে, খাবে। মানে সেই জাতপাতের বেড়াজালের থেকেও বেরিয়ে আসতে পারে না, অনেকে বলে চাঁদ বাবু, আমার কথা না। কিন্তু হরিচাঁদ ঠাকুর তো সেটা করতে না, উনি মুচি মেথর সব জায়গায় খেতেন। আমি আবার বলছি, দেখুন, মানে এই চৈতন্য, আমি কাউকে সফ করছি না, ছোট বিষয় নয়। চৈতন্য মহাপ্রভু কোথাও গেলে উনি রান্নার লোক নিয়ে যেতেন, রান্না করে দেবে। মানে সেই কারু ঘরে সেরকম জাতপাতের জন্য লড়াই করেছেন, কিন্তু নিজে হয়তো খেতেন না, আমার কথা না, অনেক সাধু পাগল। ঠিক 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 ঠিক। তো এই বিষয়টা আমরা পাচ্ছি কোথায়? যে মহাপ্রভু রান্নি নিয়ে যেতেন, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃতে। আগে কিন্তু বোঝা লাগবে। আর এর আগে আমি প্রমাণ করে দিয়েছি যে চৈতন্য চরিতামৃত কোনো গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী বা ইতিহাস গ্রন্থ না। যে চৈতন্য চরিতামৃত লিখেছে সে মহাপ্রভুকে জীবনে চোখে দেখেনি। আর চৈতন্য চরিতামৃত যে তার লেখা, এর কোনো এভিডেন্স, প্রমাণ নেই, এক নম্বর। দু নম্বর হচ্ছে তার যে হার্ড কপি, এগুলো ওলট পালট করিয়ে দেওয়া হয় বন বিষ্ণুপুরের রাজা বীর হাম্বিরকে দিয়ে, ওলট পালট করিয়ে দেওয়া হয়। আর পাওয়া যায় কখন? যখন তিনি মারা যাচ্ছেন, তারপরে গৌড়ে এসেই চৈতন্য চরিতামৃতের পুনর্লিপি করানো হয়। এবার সেই চৈতন্য চরিতামৃতের বিচার দিয়ে যদি আমরা মহাপ্রভুকে বিচার করি, বোঝা লাগবে তাঁর যদি রান্নির প্রয়োজন হবে,
একাধারে আপনি আসুন বারাইপুর, যখন তিনি বাড়ি ছেড়ে চলে আসলেন বারাইপুর আসলেন, বারাইপুর এসে একেবারে চাষিদের সঙ্গে কড়াই শাক তুলে তিনি রান্না করে খাচ্ছেন। ওই এরকম তো প্রমাণ নেই তিনি রান্না নিয়ে গেছিলেন। একাধারে চলে আসুন চক্রতীর্থ, যেখান থেকে রামচন্দ্র খান তাকে নিয়ে উড়িষ্যা পার করিয়ে দিচ্ছেন, ডায়মন্ড থেকে উৎকল নদী পার করিয়ে উড়িষ্যা পৌঁছে দিচ্ছেন। ওখানে তো কোনো এরকম হিস্টোরিক্যাল প্রমাণ নেই তিনি রান্নি নিয়ে ঘুরেছেন। শুধু তাই নয়, ওখান থেকে যখন তিনি তমলুকে এসছেন, আমাদের প্রত্যেকটা মহামানবের মতবাদে ব্রাহ্মণ্যবাদের ছায়া ঢোকার পর তারা তাদের বিচারগুলো সেই সব মহামানবের গায়ে কাদার মতো লাগিয়ে দিয়ে মহামানবকে তাদের মতো করে বানিয়ে নিয়েছে। তাই আমরা মনে করছি যে তারা বাদ বিচার করেছে। আপনারা আমার এই কথোপকথন হচ্ছে, অনেক ভাই বোনরা এখানে বসে আছে, আপনি বেশি না এখান থেকে 50-60টা বছর যেতে দিন, 50-60টা বছর যেতে দিন, তারপরে গিয়ে দেখবেন এই হরিচাঁদ ঠাকুরকেও এরা এই ব্রাহ্মণ্যবাদী ঠাকুর বানিয়ে দিয়েছে। যে হরিচাঁদ ঠাকুর কারোর হাতে খায় না। এখন বর্তমান দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন হরিচাঁদ ঠাকুরের গলা পৈতা আছে, কিছু মানুষ পৈতা পরিয়ে দিয়েছে। কেন না, তারা তাদের দলে টানতে চাচ্ছে যে হরিচাঁদ ঠাকুর তোদের ঠাকুর নয়, হরিচাঁদ ঠাকুর আমাদের ঠাকুর। আর শুধু তারা দলে টানতে চাচ্ছে তাই নয়, কিছু মানুষ নিজেকে ব্রাহ্মণ বলে গর্বিত করার জন্যে হরিচাঁদ ঠাকুরের গলায় পৈতা তুলে দিয়েছে। বড় জাজ্জল্য প্রমাণ আমার দাদা বসে আছে, যেখানে হরিচাঁদ ঠাকুরের বাংলাদেশের পর্চা টেনে বের করে প্রমাণ করিয়ে দিয়েছেন যে তিনি অবিশ্বাসী না, তিনি বিশ্বাস, হরি বিশ্বাস। তাহলে যে বিশ্বাস, যারা ব্রাহ্মণরা বাড়িতে ঢুকতে দেওয়া তো দূরের কথা, তাদের ধারে কাছে আসতে দিতেন না, তাহলে সেই বিশ্বাস আজকে তার সমাজের মানুষের বিশ্বাস আনানোর জন্য সত্য তথ্য তুলে ধরেছে। আপনি বলতে পারেন কোন অ্যাঙ্গেল থেকে হরিচাঁদ ঠাকুরের গলায় পৈতাটা আসলো, আর এই পৈতাটা কারা পরানো? বলছি সাধু পাগল গোসাই মানে মতুয়া ধর্মদর্শন, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া মূল যে দর্শন, সাধু পাগল গোসাই এক একভাবে এক একজন ব্যাখ্যা করেছে মূল দর্শন। আমরা এই সাধারণ মতুয়ারা কনফিউশন। আপনি মতুয়ার মূল দর্শনটা কি সংক্ষেপে একটু যদি বলবেন, মূল দর্শন, আর পাশাপাশি বলবেন যে এখন যে মতুয়ার যে মুভমেন্ট বা আন্দোলন চলছে সেটা কিভাবে চলছে আর কিভাবে করলে ভালো হয়? আচ্ছা, ঠিক আছে, যে অনুষ্ঠান রয়েছে আচ্ছা, কোনো ব্যাপার নেই, ছোট্ট করে বলে দিচ্ছি। বর্তমান মতুয়ার যে পরিস্থিতি, আগামীতে বিস্তার নয় ধ্বংস হতে চলেছে, যদি না সর্বসাধারণ মতুয়া এই ধ্বংসের সূচনাকে না দেখতে পায়, না বুঝতে পারে। কেন? ঠাকুর চেয়েছিলেন তার নিজের রাজশক্তি হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর রাজশক্তি পেয়েছে, কিন্তু ঠাকুর রাজশক্তি পায়নি, ঠাকুর রাজশক্তির আন্ডারে চলে গেছে। কেমন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঠাকুরের যে বিচার বুদ্ধি, ঠাকুরের মূল শক্তি কিন্তু গোসাই আর পাগল। ঠাকুরের মূল শক্তি গোসাই আর পাগল, শুধু তারাই বহন করছে মতুয়াদের ধর্মধ্বজা, মতুয়াদের ডঙ্কা, মতুয়াদের নিশান, মতুয়াদের যে উন্মত্ত হরিবোল ধ্বনি, শুধুমাত্র তারাই বহন করে চলেছে। এক মুঠো ডাল ভাত দিলেও হবে, তাদের কোনো পাথোয়া লাগে না। গালিগালাজ করলেও হবে, তাদের চট বিছিয়ে দাও, ওখানে তারা রাত কাটিয়ে দেবে ঠান্ডায়। তোমার বাড়ি, তুমি যেখানে সোফায় শুচ্ছ, তুমি যেখানে পালঙ্কে রাত কাটাচ্ছ কম্বল গায়ে দিয়ে, সেখানে মতুয়ারা হরিনামের তরি নিয়ে এসে তোমার বাড়িতে মাটিতে চটের উপর রাত কাটিয়ে চলে যাবে। ঠাকুরের মূল শক্তি হচ্ছে পাগল, ঠাকুরের মূল শক্তি হচ্ছে গোসাই। সেই জায়গায় কিছু গোসাই তারা চাচ্ছে আমাদের ঠাকুর ব্রাহ্মণ্যবাদী ঠাকুর হোক, আর কিছু মানুষ চাচ্ছে যারা পড়াশুনো করে ঠাকুরের দর্শনকে জানে, তারা চাচ্ছে ঠাকুর যার বিরুদ্ধে লড়াই করেছে আমরা সেই ঠাকুর চাই, আর সেই ঠাকুরকে সমাজের সামনে রাখতে চাই। ব্যাস। অনেক অনেক ধন্যবাদ।